ঘটনাটি ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে, তাই ভালো হবে যদি আয়াতুল কুরসি পড়ে নেন। কারণ বলা হয় আমরা যখন এসব মাখলুকের কথা বলি, এগুলো নিয়ে বাড়তি আগ্রহ দেখাই, তখন এরাও আগ্রহ নিয়ে আমাদের খুব কাছে চলে আসে। যেন আমাদের ভয় না লাগে। আয়াতুল কুরসি পড়ে নিন। চলুন আমাদের ঘটনার দিকে যাই। আমার সম্পর্ক ভারত থেকে, এবং আজ যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটি খুবই অদ্ভুত এক ঘটনা। একটি মোবাইল অ্যাপ, যা একটি ডেটিং অ্যাপ, সেই অ্যাপের ঘটনা। অথবা আমি বলতে চাই, আমি জানি না আমি কি কোনো ডার্ক ওয়েবের ফাঁদে পড়েছিলাম, নাকি কোনো ডেটিং অ্যাপের ফাঁদে। আমার মনে হতো অনেকেই আমাকে দেখছে, কারণ ঘটনাটি এতটাই অদ্ভুত যে হয়তো শোনার পর আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটি বাস্তব ঘটনা। তাহলে শুরু করি। আমার নাম প্রকাশ করতে চাই না, শুধু এতটুকু বলবো, ঘটনাটি ঘটেছিল দিল্লির লাজপত নগরের পুরনো ফ্ল্যাটগুলোতে। আমি ডেটিং অ্যাপসের ওপর কখনো ভরসা করতাম না, কিন্তু কয়েক মাস আগে আমার একটি দীর্ঘ সম্পর্ক ভেঙে যায় একটি মেয়ে, যাকে আমি খুব ভালোবাসতাম। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। আমি রাত জেগে থাকতাম, তাকে বারবার মেসেজ করতাম, কিন্তু সে পুরোপুরি ব্রেকআপ করে ফেলেছিল আর খুব রেগেছিল। শেষে আমাকে ব্লক করে দেয়। আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল। এক রাতে আমি হঠাৎ একটি নতুন অ্যাপ ডাউনলোড করলাম। নাম বলতে চাই না, ধরা যাক নাইট চ্যাট। ইনস্টল করার সময় অ্যাপটি বিভিন্ন রকম পারমিশন চাইতে লাগলো। আমি কিছুই ভাবলাম না। লোকেশন, নোটিফিকেশন, মিডিয়া সবই অ্যালাউ করে দিলাম। প্রথম সপ্তাহে কিছুই ঘটল না। ফেক প্রোফাইল, আজব কথা বা একদম নীরবতা। পঞ্চম রাতে একটি ম্যাচ হলো একজনের সাথে। নাম দেখালো আরিবা। প্রোফাইলে মাত্র 3টি ছবি ছিল। প্রথম ছবিতে তার চুল খোলা, মুখের অর্ধেকটা ঢাকা, পেছনে বেডের হেডবোর্ড আর একটি হালকা হলুদ টিউবলাইটের আলো। দ্বিতীয় ছবিতে শুধু হাত, একটি সাদা মগ হাতে, যেখানে নীল রঙে এএফ লেখা। তৃতীয় ছবিতে জানালার পর্দা আর বৃষ্টির ফোঁটা। বায়োতে মাত্র একটি লাইন, যা খুব অদ্ভুত লাগলো। আমি স্বপ্নে বেশি সময় কাটাই, বাস্তবে কম। লাইনটি ভালো লাগেনি, কিন্তু তাতে এক অদ্ভুত আকর্ষণ ছিল। আমি হ্যালো লিখলাম, সঙ্গে সঙ্গে টাইপিং দেখালো, যেন সে আমার অপেক্ষাই ছিল। তারপর মেসেজ এলো, হ্যালো, আপনি রাত জাগেন? আমি হাসতে হাসতে লিখলাম, হ্যাঁ, হয়তো প্রয়োজনের চাইতেও বেশি। উত্তর এলো, ভালো। আমিও রাত 2টা থেকে 3টার মাঝেই যেন জীবিত হই। অবিকল সেই সময় ছিল 2টা 17 মিনিট। আমি ঘড়ি দেখলাম, সত্যি 2টা 17। তার কথা চলতেই থাকলো। সে অদ্ভুত রকম ভদ্রভাবে কথা বলছিল। কোনো ধরনের ফ্লার্ট বা বাড়াবাড়ি নয়, একদম সরল সাধারণ কথা। কিন্তু প্রশ্নগুলো এমন যেন আমাকে আগে থেকেই চেনে। সে হঠাৎ জিজ্ঞেস করলো, আপনার কি জব টাইমিং বদলে গেছে? রাত করে বাসায় ফেরেন? আমি চমকে গেলাম। আমি লিখলাম, তুমি জানলে কিভাবে? সে লিখল, তুমি ক্লান্ত লাগে। কথার ফাঁকে ফাঁকে ক্লান্তি বোঝা যায়। তারপর একটি স্মাইলি আর একটি কালো রঙের হৃদয়ের ইমোজি পাঠালো। পরের দিন রাতেও একই ঘটনা। সে প্রায় 2টা 10 থেকে 2টা 50-এর মধ্যে অনলাইন থাকতো। কখনো ফোন করতো না, শুধু মেসেজ। আমি ফোন করার কথা বলে সে লিখল, না, আমি কথা বলতে পারবো না। এমন ভান করছিল যেন লজ্জা পাচ্ছে, অস্বস্তি হচ্ছে কথা বলতে তার। এবার আসল শোনার মতো ঘটনা। এক রাতে সে 7 সেকেন্ডের একটি ছোট ভিডিও ক্লিপ পাঠালো। ভিডিওতে শুধু জানালার পর্দায় বৃষ্টির ফোঁটা, বাইরে মোটরসাইকেলের শব্দ। এর পরের দিন এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত 2টা 30-এ সে লিখল, তোমার জানালার পর্দা বদলে গেছে, আলো বাইরে পর্যন্ত যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঘরের চারদিক দেখলাম,
সত্যি কথা হলো, আমি তখন বিছানায় শুয়েছিলাম। জানালার পর্দা সত্যি বদলেছিল। সামনের বিল্ডিংয়ের ছাদ অন্ধকারে ডুবেছিল। আমি হেসে লিখলাম, তুমি কোথায় বসে আছো? জবাব এলো, স্বপ্নে। তারপর একটি ছবি পাঠালো। জুম করে দেখতেই আমার শরীর কেঁপে উঠল। ছবির ডান কোণে কলম দিয়ে আঁকা একটি ছোট হৃদয়ের চিহ্ন। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বেডের হেডবোর্ডের ডান কোণেও একটি ম্লান হৃদয় আঁকা ছিল। আমি যখন দ্বাদশ শ্রেণীতে ছিলাম তখন এঁকেছিলাম, যা খুব কাছে গেলে তবেই দেখা যায়। আমি বিছানায় হাত বুলোতেই দেখলাম আমার হেডবোর্ডের সেই হৃদয়টা অনেক ফিকে হয়ে গেছে, কিন্তু ছবিটির যেন একদম নতুন আঁকা, খুব স্পষ্ট। আমি জিজ্ঞেস করলাম, এটা কোথাকার ছবি? সে লিখল, তোমার ঘরের মতো একটি ঘর। আমি লোকেশন চাইলে সে শুধু একটি হাসি মুখ ইমোজি পাঠালো। তারপর লিখল, তুমি নিজেই চলে এসো, যেখানে স্বপ্নে দেখেছিলে। আমি তা এড়িয়ে গেলাম, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে আমার কত অভ্যাস, কত জিনিস জানে। আমি অ্যাপের প্রাইভেসি সেটিংস চেক করলাম, অন ছিল। আমি বন্ধ করে দিলাম। তারপর মনে পড়ল, আমি তো ইনস্টল করার সময় সব পারমিশন অ্যালাউ করে দিয়েছিলাম। পরের রাতে আর দেরি করলাম না। কিচেনে গিয়ে চা বানালাম, ঘরের লাইট নিভিয়ে দিলাম। টিউবলাইটের জায়গায় শুধু বেডের পাশে ছোট ল্যাম্পটা জ্বালালাম। 2:19 নোটিফিকেশন এলো, আজ তুমি বাইরে কেন যাচ্ছিলে? আমি চমকে গেলাম। আমি সত্যি বাড়ি থেকে বের হতে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গিয়েছিলাম। আমি লিখলাম, তুমি জানলে কিভাবে? এরপর আর কোনো উত্তর এলো না, শুধু একটি লোকেশন পিন, এক পুরনো গলির লোকেশন। লিখল, এখানে আসো, বেল দেবে না, দরজা আমি খুলব। লোকেশন স্ক্রিনে স্থির হয়ে রইল। গলিটির নাম আমার শহরেরই ছিল, কিন্তু এলাকা কখনো ভেতর থেকে দেখা হয়নি। রাতের সময় হাত কাঁপছিল, তবু আমি রিক্সা নিলাম। রিক্সাওয়ালা পথ জিজ্ঞেস করলে বললাম, চলুন, আমি দেখাচ্ছি। চারদিকে নিস্তব্ধ রাস্তা এবং আশেপাশের কয়েকটি রাস্তার কুকুর রিক্সার পিছনে ঘেউ ঘেউ করতে লাগলো। কোথাও ট্রাফিক নেই, পুরো নীরবতা। রিক্সার ছোট আয়নায় নিজের মুখ দেখলাম, চোখের নিচে কালি। মনে হলো ফিরে যাই, বাড়ি ফিরে যাই। কিন্তু আমি জানতে চাইছিলাম এই ঘটনাটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। লোকেশন যেখানেই শেষ হলো সেটা একটা ছোট চৌরাস্তার মতো জায়গা। 3টা দোকান, একটা বন্ধ বেকারি, ওপরে কয়েকটা ফ্ল্যাট, সামনে একটা পুরনো ক্যাফে, শাটার আধা নামানো, যেন ভেতরে কেউ আছে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলাম, চারপাশ দেখছিলাম। এমন সময় অনুভব করলাম চকের কোনায় একটা সাদা রঙের পুরনো ভ্যান দাঁড়ানো। গাড়ির কাজ গাঢ় কালো টিনটেড, ইঞ্জিন অন, কিন্তু হেডলাইট নিভানো। আমি আবার অটোতে বসতে চাইছিলাম, কিন্তু অটোওয়ালা বলেই চলে গিয়েছিল, ভাই আপনি হয়ে আসেন, আমি ঘরে আসছি। হার্টবিট জোরে জোরে ধুকপুক করতে লাগলো। আমি রাস্তা পার হওয়ার ঠিক আগেই মোবাইলের নোটিফিকেশন এলো, মেসেজ, বাম দিকে তাকিও না, সিঁড়ি বেয়ে ছাদের দিকে এসো। আমি শাটারের পেছনে আছি। আমি ভুল করে বাম দিকে তাকালাম, সেখানে কেউ ছিল না, কিন্তু অনুভব করলাম কেউ আমাকে দেখছে। এমন একজন যেন লুকিয়ে আছে। হয়তো আমার ভুল, কিন্তু ভয়টা তখনই ঢুকে গেল। আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই আরেকটা নোটিফিকেশন, ডোন্ট বি স্ক্যার্ড। তারপর ফোন কল। যে মেয়ে কখনো কল করতো না, সেই অ্যাপের ভিতর থেকে ভয়েস কল এলো। আমি কানে ধরলাম, ওপাশে একদম নিস্তব্ধতা, যেন ফোন একটা টেবিলে রাখা আর ঘরের নীরবতা ভেসে আসছে। তারপর মেয়েটির আস্তে আস্তে ভেসে আসা কণ্ঠ, মনে আছে ছোটবেলায় তোমাকে বাড়িতে কি নামে ডাকতো? আমি কিছু বললাম না। ওই মুহূর্তে মেয়েটি আমার সেই শৈশবের নামটি ডাকলো, যা বাড়ির 2-1 জন ছাড়া কেউ জানতোই না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি তৎক্ষণাৎ কল কেটে দিলাম। ঠিক সেই মুহূর্তে সামনে থাকা মারুতি ওমনি ভ্যানের লাইট জ্বলে উঠল, যেন কেউ অ্যাক্সিলেটরে চাপ দিচ্ছে। তারপর আবার নিস্তব্ধতা। আমি দৌড় শুরু করলাম, পেছনে সেই ভ্যানও নড়ল। দৌড়াতে দৌড়াতে একটি অটো দেখতে পেলাম।
হাত তুলে থামালাম। ভ্যানটি হঠাৎ দূরে থেমে গেল। আমি তড়িঘড়ি বাসায় ফিরে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম চৌকিদারের রুমে টিভি বন্ধ, কিন্তু ভেতরে মোবাইলের ফ্ল্যাশ লাইটের মতো সাদা আলো জ্বলছে। আমি দ্রুত ওপরে উঠে এসে দরজা বন্ধ করে দিয়ে চেইন লাগিয়ে দিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘরে ঢুকেই প্রথম কাজ অ্যাপটা ডিলিট করা। আমি আনইনস্টল চাপলাম, অ্যাপ গায়েব। ভাবলাম এবার সব শেষ, কিন্তু ঠিক সেই সময় হোয়াটসঅ্যাপে 21 সেকেন্ডের একটা ভয়েস নোট এলো, একটা অচেনা নম্বর থেকে। আমি কানে ধরলাম। প্রথম 5 সেকেন্ড পুরো নিস্তব্ধতা, তারপর আমার নিজের ঘরের ফ্যানের শব্দ, তারপর আমার ঘুমানোর সময়ের শ্বাসের শব্দ, যে শ্বাসের শব্দ নিয়ে আমার বন্ধুরা মজা করত ট্রেনের হুইসেলের মতো। ভয়েস নোটের শেষ দিকে একটা মেয়ের খুব আস্তে কথা বলা, দেখো আমি কিছুই করিনি, শুধু শুনেছি। ভয়েস নোট শেষ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ফোন বন্ধ করলাম, বিছানার নিচে চোখ রাখলাম। সব আগের মতোই, পুরনো ফ্লোর। জানালার পর্দা ঠিক করলাম, বাইরে তাকালাম। সামনের বিল্ডিংয়ের ছাদ অন্ধকারে ডুবে। তারপর সিলিংয়ের পুরনো এসির গ্রিলের দিকে নজর গেল। এসি অনেকদিন ধরে নষ্ট। গ্রিলের এক কোণায় খুব সূক্ষ্ম একটা ছিদ্র, আগে কখনো দেখিনি। যেন কেউ ছিদ্র করে আবার ভরাট করার চেষ্টা করেছে। মাথায় একটাই চিন্তা করছিল, আমার ঘরে কি কেউ কিছু লাগিয়ে রেখেছে? আমি মোবাইলের টর্চ অন করে গ্রিলের ভিতরে তাকালাম, কিছুই দেখা গেল না। সাহস জুগিয়ে একটা পুরনো চেয়ার এনে দাঁড়ালাম। উঁচু হয়ে দেখলাম বক্সের কাঠের ফাঁকগুলোতে আঙুল ঢুকছে। একটা চিপচিপে অনুভূতি, যেন ডাবল টেপ খুলে নেওয়ার দাগ, কিংবা আগে সেখানে কিছু টুল লাগানো ছিল, পরে তুলে নেওয়া হয়েছে। আমি দ্রুত চৌকিদারের ঘরের দিকে গেলাম। সে জেগেই ছিল, টিভি বন্ধ। আমি জিজ্ঞেস করলাম, রাতে কাউকে আমার ফ্লোরে দেখেছেন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওপরের ডান দিকের ফ্ল্যাটের সামনে মাঝে মাঝে এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। ওই ফ্ল্যাটের লোকজনের সাথেই কথা বলে। তোমার দরজার সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিছুক্ষণ থাকে তারপর চলে যায়। বললে বলে ওপরে আমার বন্ধ থাকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওই ডান দিকের ফ্ল্যাটটি 3 মাস ধরে খালি পড়ে আছে। মালিক বাইরে ছিলেন। যতটা আমার মনে আছে, সেই ফ্ল্যাটের বারান্দা থেকে আমার ঘরের জানালাটা একটু বাঁকা কোণে দেখা যেত। সোজা লাইনে পড়তো না, কিন্তু এমন একটি অ্যাঙ্গেল ছিল, যদি কেউ সাবধানে ক্যামেরা সেট করে তাহলে আমার পর্দার নড়াচড়া, তোলা নামানোর সামান্য ওঠানামা দেখা সম্ভব। ফিরতি পথে আমি বারান্দার দিকে তাকালাম। রেলিংয়ের এক জায়গায় মাটি সরেছিল, যেন সেখানে দীর্ঘক্ষণ কোনো জিনিস রেখে নজর রাখা হয়েছে। আমি চুপচাপ ফিরে এলাম, দরজা বন্ধ করলাম। আর প্রথমবার মনে হলো সমস্যাটা অ্যাপে নয়, কোনো মানুষ আমাকে নজরে রেখেছে। আর প্রথমবারই অনুভব করলাম হয়তো আমি কোনো ফাঁদের ভেতরে ঢুকে গেছি। পরের দিন আমি সাহস করে কাছের ফটোকপি দোকানের লোককে বললাম, আপনার বাইরের ক্যামেরাগুলো যদি কিছু রেকর্ড করে থাকে, তবে গত সপ্তাহের রাতে 2টা থেকে 3টার মধ্যে একটু দেখবেন। সে বলল, ভাই, সিস্টেমে ছোট হার্ড ডিস্ক 1 সপ্তাহের ডাটা রাখে, তারপর অটো ওভাররাইট করে। সে আগের রাতের ফুটেজ চালালো। স্ক্রিনে দেখা গেল রাস্তায় হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। রাত 2:26 একটি সাদা মারুতি অমনি গেল, কালো কাঁচ লাগানো, আমাদের গলিতে 2বার চক্কর দিল। তারপর কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলো, তারপর সামনে এগিয়ে গেল। দোকানদার বলল, এটা প্রায় দেখা যায় রাতের বেলা, এলাকায় কেউ অসুস্থ থাকতে পারে, প্রাইভেট অ্যাম্বুলেন্স হবে। আমি মনে মনে এটা সত্যি বলে বিশ্বাস করতে চাইলাম, কিন্তু বিশ্বাস হলো না। সেই দুপুরে আমি বাড়ি ফিরে দেখি দরজার নিচে একটি খাম কোনো রাইডার রেখে গেছে। ভিতরে একটি পুরনো ফোন, সাদা আলো জ্বলে, একটি লোকাল সিম লাগানো, সঙ্গে একটি কাগজ, শুধু এই নাম্বারে কথা বলবে, বাকি সব বন্ধ করে দাও। ফোনটা হাতে নিতেই হঠাৎ বেল বাজতে লাগলো, অজানা নম্বর। আমি কেটে দিলাম। ফ্ল্যাটের বাইরে সিঁড়ির দিকে নেমে আসা নীরবতা, আর এসি সাইডের ডাক্তারের দিকে তাকাতেই এক অদ্ভুত ভয় চেপে ধরল। রাত 2:12 আমার ফোনে আর অ্যাপ ছিল না, কিন্তু হোয়াটসঅ্যাপে
গতকাল যে নম্বর থেকে ভয়েস নোট এসেছিল সেখান থেকেই নতুন মেসেজ এলো। এবার একটি ছবি, অন্ধকার একটি ঘরের, যেখানে বিছানার পাশে ছোট একটা স্টুল দেখা যায়, আর স্টুলের ওপর রাখা চায়ের খালি কাপ, কাপের হ্যান্ডেলে খুব সূক্ষ্ম একটি ক্র্যাক, একদম সেই রকমই যেটা আমার কাপেও আছে। গত সপ্তাহে পরে গিয়ে লেগেছিল। আমার নিঃশ্বাস থেমে গেল। ছবির নিচে লেখা, আমি কিছুই বদলাইনি, তুমিও কিছু বদলিও না। তারপর আরেকটি মেসেজ এলো, দরজা খোলো, শুধু শোনো, 2:17 কেউ বেল দেবে, দরজা খুলবে না, খুললে খারাপ কিছু হতে পারে। সত্যিই 2:17 বেল বেজে উঠল 2-3 বার। আমি শ্বাস আটকে রাখলাম। বেল থেমে গেল। তারপর খুব হালকা একটা শব্দ হলো, আর সেটাই আমার শরীরের লোম খাড়া করে দিল। যেন কেউ নিচু হয়ে দরজার নিচের ফাঁক দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করছে। আমি চোখ বন্ধ করে পিছিয়ে গেলাম। তারপর সব চুপচাপ। 5 মিনিট পর মেসেজ এলো, সাবাস, ঠিক করেছো। আমি ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলাম। প্রথমবার আমার রাগ হলো, যেই হোক আমার সাথে খেলছে। আমি দরজার সিটকিনি খুলে বাইরে বের হলাম। সিঁড়ির দিকে সম্পূর্ণ নীরবতা। দূরে সিঁড়ির মোড়ে একটি বাল্বের ক্ষীণ আলো, সিঁড়ির মাঝখানে পড়ে থাকা পুরনো দরজার ম্যাটের ওপর ভেজা পায়ের দাগ, যদিও খুব টাটকা নয়, তবে রাতের আর্দ্রতায় দাগগুলো ফুলে উঠেছিল। আমি নিচে নেমে চৌকিদারের কেবিনে গেলাম। সে ভেতরে গভীর ঘুমে নাক ডাকছিল। গেটের দিকে তাকালাম, তালা খোলো, রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা। দূর থেকে একটি অটোর শব্দ ভেসে আসছিল। ফিরে এসে দেখি ঘরের লাইট জ্বালানো। আমি তো বন্ধ করে গিয়েছিলাম। আমার ঘরের পেছনটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভয় পুরো শরীর জাপটে ধরল। ভেতরে এসে দেখি বিছানার পাশে থাকা স্টুলটা নেই। কবে গায়েব হয়েছে জানি না। আমি কিচেনে গেলাম। সিঙ্কের ভেতর আমার কাপ রাখা, হ্যান্ডেলের সেই ফাটলে সাবানের ঝাঁক জমে আছে, আর ঠিক পাশে লেগে আছে খুব সূক্ষ্ম একটি চুল, যেটা আমার নয়, সিঙ্কের ধারে আটকে। আমি তাড়াতাড়ি পানি চালিয়ে চুল আর ঝাঁক ধুয়ে ফেললাম, কিন্তু মাথায় ওই জিনিসটা গেঁথে গেল। পরের দিন আমি ডিপার্টমেন্টের মালিকের কাছে উপরের ফাঁকা ফ্ল্যাটের চাবি চাইলাম। ছাদে যেতে হবে, মোটর চেক করতে হবে। সে বলল একজন আত্মীয়র কাছে আছে, কল দেবে। রাত হলো 2:06। এবার মেসেজ আগেই এলো, আজ তুমি যদি নিচে না যাও তবে খুব খারাপ কিছু হতে পারে। বাইরে গলিতে সেই অমনি গাড়ি আসবে, শুধুই দেখবে, কিছু করবে না। আমি বারান্দার ছায়ায় দাঁড়ালাম। ঠিক 2:20 সাদা অমনি গাড়িটি গলিতে ঢুকলো। হেডলাইট বন্ধ, শুধু হ্যাজার্ড লাইট একবার টিম করলো। গাড়িটা এমন ভাবে ব্যাক করে পার্ক হলো যে আমার অ্যাপার্টমেন্টের গেটের সামনে। ফুটপাতে তার সাইড ডোর সহজেই খুলতে পারে। দরজা খোলা হলো না। ভেতরে শুধু হালকা নীল আলো, যেন কেউ ফোন ব্যবহার করছে, কিন্তু ভিতরে কোনো মানুষ চোখে পড়ল না। 10 মিনিট কেটে গেল, কিছুই হলো না। তারপর হঠাৎ গলির অন্য দিক থেকে একজন ছেলেকে দ্রুত আসতে দেখলাম। তার হাতে ছোট টুল ব্যাগ। সে গেটের কাছে ঝুঁকে কিছু তুলল। আমি ভাবলাম সিগারেটের প্যাকেট হবে। না, সে দরজার নিচের চৌকাঠের কোণায় কিছু বসাচ্ছিল, অন্ধকার জায়গায়। সে আবার নরমভাবে আঙ্গুল চাপ দিল, যেন কোনো ম্যাগনেট ক্লিপ লাগাচ্ছে। তারপর সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গাড়িটির দিকে গেল। দরজা আস্তে খুলল, ভিতরে বসলো। গাড়িটি কোনো শব্দ ছাড়াই গিয়ার নিল আর অন্ধকারে পিছিয়ে সরে গেল। সবকিছু খুব কাছ থেকে ঘটল। আমি ভেতরে এসে প্রথমেই দরজার নিচের কোণটা দেখলাম। টর্চ লাগিয়ে দেখি কাঠের সরু লাইনে খুব ছোট একটি ডট, মাটির মতো, কিন্তু মাটি না, কারণ তা হালকা চকচক করছিল। আমি নখ দিয়ে খুঁজিয়ে তুললাম একটি ছোট চিপ, যেন কোনো মাইক বা ক্ষুদ্র সেন্সর। আমি সেটা টেবিলে রেখে দিলাম। ঠিক সেই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ। কিছু জিনিস একবার সরালে আবার লাগানো কঠিন হয়। মনোযোগ দিয়ে শোনো, উপরের ফ্ল্যাট কাল সন্ধ্যা 7টায় খুলবে। তার আগে উপরে যেও না। আর যে ছোট ফোনটা তোমার কাছে এসেছে তা 6:55-তে কল যাবে, ধরবে। সে কে? কোনো ট্র্যাপার নাকি কেউ
যার কাছে এটা শুধু একটা খেলা। আরিবাও অনলাইনে দেখাচ্ছিল, কিন্তু তার সঙ্গে কথা বলা অর্থহীন লাগছিল। আমি শুধু এক শব্দ লিখলাম, কেন? জবাব এলো, তুমি তো স্বপ্নে দেখে ফেলেছিলে, বাকিটা শুধু সাজানো। আর কাকতালীয়ভাবে সন্ধ্যা 7টায় মালিক ওপরের ফ্ল্যাটটা খুলে দিল। আমি বললাম, শুধু মোটরটা দেখে নি। ভেতরে নিস্তব্ধতা ছিল, খালি ঘরগুলো আমাকে ভয় ধরাচ্ছিল। বারান্দার রেলিংয়ের ওপর সত্যি এক জায়গায় ধুলো কম ছিল। মনে হলো হয়তো সেখানে কেউ ট্রাইপড বসিয়েছিল। সেই ছোট স্ট্যান্ডের কারণে মেঝেতে সামান্য আঁচড়ও ছিল। কিচেনের কাউন্টারে ডাবল টেপের একটা টুকরো ছিল, যা একেবারে নতুন মনে হচ্ছিল। আমি মোবাইলের রিংটোন সাইলেন্ট করে পকেটে রেখেছিলাম, কিন্তু সেই ফোনে ঠিক 6:55-তে ভাইব্রেশন এলো। আমি ধরলাম। ওপাশে এক রুক্ষ পুরুষ কণ্ঠ। সে বলল, তুমি যতই এসব খুঁজবে ততই গভীরে ঢুকবে। জিনিসগুলো আরো বদলাতে থাকবে এবং আরো জটিল হবে। ভালো হয় তুমি এসবের প্রতি আগ্রহ না দেখাও। আমি বললাম, আরিবাকে? সে বলল, নামের চিন্তা করো না, নাম বদলাতে থাকে। আসল জিনিস হলো অভ্যাস। রাত 2:17 তুমি জেগে ওঠো, আমরা শুনি। কল কেটে গেল। আমি ফ্ল্যাটের বারান্দায় রেলিংয়ে হাত রাখলাম। লোহা বরফের মতো ঠান্ডা। নিচে আমার ঘরের পর্দা হালকা ছিল। প্রথমবার নিজের বাড়ির জিনিসগুলো অচেনা লাগতে শুরু করলো। এখন হতো কি, রাতের সেই নির্দিষ্ট সময়ে আমাকে কোনো না কোনো মেসেজ আসতোই। এক রাতে এমনই হলো, আমি শুয়েছিলাম, আমার ফোনে একটা নোটিফিকেশন এলো। ফোনটা দেখেই আমি ভয় অনুভব করলাম। দ্রুত ফোনটা তুললাম। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি মেসেজটা খুললাম। একটা ছবি ছিল। প্রথমে বুঝতে পারলাম না, ভালো করে দেখার পর বুঝলাম এটা আমার ফ্ল্যাটের ছবি, বাইরে থেকে তোলা। আর আমার ঘরের লাইট জ্বলছিল। আমার খুব স্পষ্ট বোঝা গেল এটা আমার ফ্ল্যাটই, কিন্তু বাইরে থেকে তোলা। ভয়ের একটা ঢেউ বয়ে গেল। ছবিটা যখন আরো বিশ্লেষণ করলাম, বুঝলাম কেউ নিচে দাঁড়িয়ে তোলেনি, যেন কোনো উঁচু জায়গা থেকে তোলা হয়েছে। আমি আমার ফ্ল্যাটের বারান্দায় গেলাম। চারদিকে তাকিয়ে আন্দাজ করার চেষ্টা করলাম ছবিটা কোথা থেকে তোলা হতে পারে। সামনে একটা বিল্ডিং ছিল। ছবিটা বিশ্লেষণ করে বুঝলাম সামনের বিল্ডিংয়ের এক ফ্ল্যাট থেকেই এটা তোলা হয়েছে। আর যে ফ্ল্যাটটা আমি আন্দাজ করেছিলাম, ঠিক সেই ফ্ল্যাটের ঘরে লাইট জ্বলছিল। আর হালকা পর্দার আড়ালে যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে, যেন কোনো মানুষ। আর সে আমাকে লুকিয়ে দেখছে। কিন্তু হয়তো আমি ইতিমধ্যেই বুঝে গিয়েছিলাম। এরপর আরেকটা হোয়াটসঅ্যাপ মেসেজ এলো। তোমাকে তো বলা হয়েছিল না এই জিনিসগুলোর গভীরে খুব ঢোকো না, নইলে বিষয়গুলো আরো জটিল হয়ে যাবে। এখন বলি, কয়েকদিন ধরে আমাদের ফ্ল্যাটের লিফট খারাপ ছিল। আর আমার ফ্লোরে ছিল মাত্র 2টা ফ্ল্যাট। সামনে যে ফ্ল্যাটটা ছিল, যেমন আমি বলেছিলাম, সেটা পালি ছিল এবং মালিক বাইরে ছিলেন। অর্থাৎ আমার ফ্লোরে শুধু আমার ফ্ল্যাটই ছিল। কেউ যদি সিঁড়ি দিয়ে আসে তাহলে তো উপরে চলে যাবে বা নিচে নেমে যাবে। এখানে কারো দাঁড়ানোর বা লুকিয়ে থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ যারা আমাকে দেখার জন্য আসে তারা সবাই আমার বন্ধু। আর সব বন্ধু আমাকে বাইরে ডেকে নেয়। আমরা এক জায়গায় মিলিত হই। ফ্ল্যাটের নিচে একটা নোটিশ লাগানো ছিল, লিফট সার্ভিসেবল হয়ে গেছে এবং এতে খরচ হয়েছে। মাসের শেষে কন্ট্রিবিউশনের মাধ্যমে টাকা নেওয়া হবে। এটি ভালোই ছিল, কারণ আমি উপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে কষ্ট পাই, তাই লিফটটা বেশ সুবিধাজনক ছিল। কিন্তু আমি জানতাম না এই আমার জন্য নতুন ভয় তৈরি করবে। লিফট ঠিক হওয়ার 2 থেকে 3 দিন পর, ঠিক সেই রাতের সময়, লিফট থেকে আমার ফ্লোরে কে যেন এসে দরজা খুলল। আমি তখন আধ ঘুমে ছিলাম। রুমের লাইটও বন্ধ ছিল।
লিফট থেকে সেই শব্দ আসলো দরজা খোলার, যেন কেউ হেঁটে আমার দরজার সামনে এসে দাঁড়ালো। এরপর প্রথম হালকা নক, 2 থেকে 3 বার, তারপর একটু জোরে নক। আমি চুপ, একদম চুপ, যেন ঘুমিয়ে আসি। হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, ভালো অভিনয় করো, আমি জানি তুমি ঘুমাচ্ছ না, তুমি জেগে আসো। এই মেসেজ পড়েই আমার রাগ ধরে রাখতে পারলাম না। আমি লাফ দিয়ে উঠে দৌড়ে দরজা খুললাম, এবং ঠিক তখনই লিফটের দরজা বন্ধ হচ্ছিল, কিন্তু লিফটের ভেতরে কেউ ছিল না। সিঁড়ির জায়গা পুরো নিস্তব্ধ। এমন এক ভয়ঙ্কর নীরবতা যে ঠান্ডা শিহরণ আমার পা থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে গেল। সেই সময় আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। এই ফ্ল্যাট আমার বাজেটের মধ্যে সঠিক ছিল, তাই অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ ছিল না। আমার বাধ্যবাধকতা ছিল এখানেই থাকতে হবে। 1-2 দিন শান্তি, তবে মনে হচ্ছিল আমি একা নই, কেউ আমাকে দেখছে। কারণ নজর আমার উপর আছে, এমন নজর যেন কেউ আমাকে সব সময় ওয়াচ করছে। ফ্ল্যাটের একটাই রুম ছিল আর একটি টিভি লাউঞ্জ। টিভি লাউঞ্জের সাথে অ্যাটাচ বাথরুম, আর বাথরুমের সাথে আরও একটি। এক রাত আমি টিভি লাউঞ্জে বসেছিলাম। রাত 2টা বাজলেই ভয় লাগতো, আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। তাই ঘুম আসছিল না। 2টা থেকে 3টার সময় যদি শান্তি থাকে তাহলে ভালো, নইলে কোনো না কোনো টেনশন সৃষ্টি হয়। ফোন পাশে ছিল, টিভি দেখছি। হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে উঠল, কিন্তু কোনো নোটিফিকেশন ফিল হলো না। স্ক্রিন আবার বন্ধ হয়ে গেল, যেন কেউ মিস কল করেছে এবং ডিসকানেক্ট হয়ে গেছে। ফোন চেক করলাম, কিছুই নেই। শুকর করলাম। 10 থেকে 15 মিনিট কেটে গেল, কোনো মেসেজ, নোটিফিকেশন কিছুই নেই। আমি একটু শান্ত হলাম। হঠাৎ একটি মেসেজ এলো, এবং সেই মেসেজই আমার রাতের মধ্যেই ফ্ল্যাট থেকে পালাতে বাধ্য করলো। একটি ছবি, 1 টাইম ভিউ। ছবিটা খুলতেই আমার বুক ভেঙে গেল। ছবিটা আমারই, ঠিক এখনকার মুহূর্তে তোলা। আমি সোফায় বসে টিভি দেখছিলাম। ছবিটা কিচেনের দিক থেকে তোলা। কিচেনের দিক থেকে নেই কোনো মেইন গেট, না উইন্ডো। ওই জায়গা থেকে ছবি তোলা সম্ভব নয়। ছবিটা জুম করে দেখলাম, কিচেনের দিকে তাকালাম, এবং তখন মনে হলো কিচেনে কেউ দাঁড়িয়ে আছে। আমার শ্বাস আটকে গেল। উপরেরও নিচের শ্বাসের ফাঁকা থেকে ফাঁকা হয়ে গেল। আমার মন চাইল আমি এখান থেকে এখনই পালাই, কিন্তু আমি নড়তেও পারছিলাম না। তবু আমি সাহস জোগালাম, আর ভয় ছিল কোথাও যেন আমাকে ক্ষতি না করে। হঠাৎ দৌড় দিলাম, দরজার সিটকিনি খুললাম আর দ্রুত সিঁড়ির দিকে ছুটলাম। এবং তখন মনে হলো কেউ যেন ওপরের সিঁড়ি থেকে আমার দিকেই জোরে দৌড়ে নামছে। তার দৌড়ানোর শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে আমি গার্ড রুমের কাছে পৌঁছালাম। দরজায় নক করলাম। গার্ড গভীর ঘুমে নাক ডাকছিল, কিন্তু তার কাছে বন্দুক ছিল। আমি দৌড়ে তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, গান কোথায়? উপরে কেউ আছে। সে সাথে সাথেই সতর্ক হয়ে গেল। আমরা 2 জনে অপেক্ষা করতে লাগলাম, যদি ফ্ল্যাট থেকে কেউ সিঁড়ি দিয়ে নেমে আসে তাকে ধরব। কিন্তু কিছু সময় পেরিয়ে গেল, কেউ এলো না। আরো সময় গেল, তবু কেউ না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সতর্ক রইলাম। আমি একটা পাথর তুলে নিয়েছিলাম, আর গার্ড তার বন্দুক তাক করে রেখেছিল গ্যালারির দিকে, যেদিক দিয়ে সিঁড়ি নিচে নামা যায়। তারপর গার্ড বলল, চলুন দেখাই কে আছে। সে সামনে পিছনে আমি। আমরা পুরো সিঁড়ি উঠে উপরে গেলাম। উপরে গিয়ে সে আমার ফ্ল্যাটে ঢুকলো, আমি তার ঠিক পেছনে। আমরা ফ্ল্যাটের সব জায়গা দেখলাম, কিচেন, টয়লেট, প্রতিটি কোণা। কোথাও কেউ নেই। ঠিক তখনই বাইরে লিফটের শব্দ এলো। লিফটের দরজা বন্ধ হওয়ার আওয়াজ, আর সেই পরিচিত শব্দ। আমরা দৌড়ে লিফটের দিকে গেলাম। দেখলাম লিফটের নম্বর লাইট নিচের দিকে স্ক্রল করছে, আর গ্রাউন্ড ফ্লোরে দিয়ে লিফট থামল।
ডিসপ্লেতে জি জ্বলছে, অর্থাৎ কেউ একজন লিফটে চড়ে ঠিক এখনই নিচে নেমে গেছে। আমরা সঙ্গে সঙ্গে বারান্দায় উঠলাম এবং দেখলাম নিচের রাস্তার পাশে সেই একই গাড়িটি দাঁড়িয়ে আছে, আর কেউ তার মুখ ঢেকে সেখানে বসে আছে। একবার উপরের দিকে তাকায় এবং গাড়িতে বসে চলে যায়। যাই হোক, সেই রাত আমি গার্ডের কাছে কাটাই এবং সকালে ঠিক করে আমি পুলিশ স্টেশনে যাব এবং পুরো রিপোর্ট করব যে আমার সঙ্গে এসব ঘটনা ঘটছে। আমার ধারণা আমি হয়তো কারো ট্র্যাপে ফেসে গেছি। সকাল হয়, আমি আমার ফ্ল্যাটে ফিরে আসি গার্ডকে সঙ্গে নিয়ে, যাতে আর কোনো ঝামেলা না হয়। ফ্ল্যাট চেক করি, কোথাও কেউ নেই। এরপর আমার ফোন চেক করি, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে। মেসেজে আমার বেডের পাশে থাকা টেবিলের শেষ ড্রয়ারের একটি ছবি ছিল, যেখানে একটি খাম রাখা ছবির নিচে লেখা ছিল, তোমার সাথে অনেক মজা হয়েছে এবং তোমাকে অনেক টিপস দেওয়া হয়েছে। তোমার অংশ এই ড্রয়ারে আছে এবং এরপর তোমাকে বিরক্ত করা হবে না। এখন তুমি রাত 2 থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করা বন্ধ করো। এরপর আমি খামটা খুললাম, সেটিতে ডলারে অর্থ রাখা ছিল এবং তারপর আমার সঙ্গে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমি জানি না, এটি এক ধরনের ডার্ক ফ্যাব ছিল যার ট্র্যাপে আমি ফেসে গিয়েছিলাম। হয়তো কেউ আমাকে দেখেছিল, হয়তো আমার ওপর ক্যামেরা ফিট করা ছিল, আর আমার এক এক ক্রিয়াকলাপ তারা নোট করছিল। তারা আমাকে ভয় দেখিয়ে আনন্দ উপভোগ করছিল। হয়তো এটি শুধু আমার অনুমান, আমাকে সেই অর্থ দেওয়া হয়েছিল। আমি জানি না সবকিছু ঠিক কি ছিল। আমি স্বীকার করি এটি কোনো ভয়ঙ্কর ঘটনা ছিল না, কিন্তু আপনারাই বিচার করুন এটি আসলে কি ছিল। এরপর থেকে আমার সঙ্গে আর এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজও সেই ঘটনা মনে পড়লে গা শিউরে ওঠে। এরপর আমি একটি ভালো চাকরিতে যোগ দেই। তারপর থেকে আমার জীবনযাত্রা কিছুটা বদলায়। সুযোগ পেয়ে আমি সেই ফ্ল্যাটটি পরিবর্তন করি এবং নতুন ফ্ল্যাটে চলে যাই। এই ঘটনাটা যারা শুনছেন তাদের একটি পরামর্শ দিতে চাই, যদি কোনো অ্যাপ ডাউনলোড করবেন সবকিছু অনুমোদন দেওয়ার আগে ভালোভাবে লক্ষ্য করুন, কারণ আমরা আমাদের পার্সোনাল ডেটা অনুমোদন দেই। হয়তো এই কারণেই আমার সব রেকর্ড তাদের কাছে ছিল, তারা আমার প্রতি নজর রাখছিল। তাহলে এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঘটনাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ শীঘ্রই নিয়ে আসবো আরও একটি ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।